আপনি নববর্ষ উদযাপনটাকে অন্তর্ভুক্তিমূলক করতে চাচ্ছেন, কথা বারবার বলছেন এবং করছেনও। এটা দিয়ে আপনার নানা ধরনের প্রশংসায় যেমন আপনার কাছে আছে, আবার কেউ কেউ এই এন্টিথিসিসটাও দিচ্ছে যে উদযাপনে আদিবাসী দেরকে যুক্ত করলে তাদের নিজস্ব যে বর্ষ বরণ আছে সেটা হারিয়ে যেতে পারে, মিশে যেতে পারে, তাদের স্বাতন্ত্র্য বর্ষ চর্চা ঝুঁকিতে পড়তে পারে। এইটার জবাব আপনি আসলে কিভাবে দিচ্ছেন? আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আজকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমি বাংলাদেশের সমস্ত মানুষকে। শুভ নববর্ষ এবং বাহিরে যারা আছেন আমাদের সবাইকে এবং অন্যান্য সবাইকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকের আপনাকে আমি খুব ক্লিয়ারলি বলি, আহ বাঙালি জাতির দুইটা দিন আছে, যে দুইটা দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির সবাই অংশগ্রহণ করতে পারে। এক পহেলা বৈশাখ, দুই 21শে ফেব্রুয়ারি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই অনুষ্ঠান এটা পহেলা বৈশাখ। এবং এই পহেলা বৈশাখ কে আক্রমণ করার জন্য পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকে তৎকালীন পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা সমস্ত অপপন্থা অবলম্বন করেছিল। 1967 সনের আগেই এই দেশের গভর্নর ছিলেন জনাব আব্দুল মোনায়েম খান, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলার হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই। উনাকে ডেকে নিয়ে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে হবে না, প্রয়োজনে আপনি রবীন্দ্রসঙ্গীত লিখবেন। তখন আব্দুল হাই সাহেব, প্রফেসর আব্দুল হাই বলেছিলেন, স্যার আপনি কথাটা ঠিকই বলছেন, আমিও সঙ্গীত লিখতে পারি, কিন্তু আমি সঙ্গীত লেখলে এটা রবীন্দ্রসঙ্গীত হবে না, এটা আব্দুল হাই সঙ্গীত হয়ে যাবে। কিন্তু তারপরেও পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা থেমে থাকে নাই। বাঙালি জাতির সমস্ত অস্তিত্বকে বিলীপ করার জন্য তারা প্রথমেই হাত দিয়েছে বাঙালি জাতির সংস্কৃতিতে। পহেলা বৈশাখ তারা পালন করতে দিত না। অনেক জীবনে রিস্ক নিয়ে ছায়ানট নামে একটা সংগঠন 1967 সনে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে জনাব ওয়াহিদুল হক এবং তার স্ত্রী, যিনি কয়েকদিন আগে মরহুম হয়েছেন, সঞ্জিদা খাতুন, কাজী মুতাহার হোসেনের সেই মানে সম্মানিতা কন্যা, তাদের নেতৃত্বে এই দেশে ছায়ানট শুরু হোক। তখন গুণী জ্ঞানী সংস্কৃতি যে সেবী অনেক লোক ছিলেন, যেটা এখন বাংলাদেশে অনেক অভাব। আইয়ুব মোনায়েমের চক্ষু রক্ত চক্ষুকে উপেক্ষা করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 1967 সনে পয়লা বৈশাখ আনুষ্ঠানিক ভাবে এসো হে বৈশাখ এসো, সেই গানের মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হত। এবং স্বাধীনতার পরে নিশ্চিন্তে কিছুদিন পহেলা বৈশাখ চলেছে, মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়েছে, এমনকি পহেলা বৈশাখে মানুষকে খুন করা হয়েছে বোমা মেরে, যার বিচার আজও হয়নি। সেই বোমা মেরে খুন করার ফলেও পহেলা বৈশাখ কিন্তু থেমে থাকেনি। এবং উত্তরোত্তর পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে প্রাণের অনুষ্ঠান এবং প্রাণের যে আকর্ষণ হয়ে বসেছিল পহেলা বৈশাখ। সারা বছর
বাঙালি জাতির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই অপেক্ষা করত, দল মত নির্বিশেষে শিক্ষিত ও শিক্ষিত ইউনিভার্সিটির প্রফেসর থেকে ধরে রাস্তা রিক্সাওয়ালা পর্যন্ত পহেলা বৈশাখ আমরা পালন করব, পান্তা কখন খাবো। সেই অনুষ্ঠানটা বোধ হয় আমার মনে হয় এই জনাব মোহাম্মদ ইউনূস সরকারের সময় এসে এই প্রথম পহেলা বৈশাখ সবচেয়ে বেশি আক্রান্ত। এগুলা বলতে খুব খারাপ লাগে। এখন আমি কি বলবো, এই দেশে কেউ আছে কিনা আমি জানি না। সবচেয়ে বেশি আক্রান্ত হলো মানে কি? সবচেয়ে বেশি আক্রান্ত হলো, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যাতে পয়লা বৈশাখ, এক নম্বর হলো তার চরিত্রকে পরিবর্তন করে দেওয়া, এটা ধর্মীয়করণ করা এক নম্বর, যেটার সাথে পহেলা বৈশাখের সংস্কৃতির কোনো সংশ্লিষ্টতা নাই, ধর্মীয়করণ করা। আমি আপনাকে বলি, আজকে দুপুর 3টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমার বাসার পাশেই একদম শিল্পকলা, সেই শিল্পকলার গেট কিন্তু আজকে আটকানো ছিল। দেখেন আপনি, মানে অসম্ভব একটা ব্যাপার, শিল্পকলার গেট আটকানো ছিল, ওখানে কোনো অনুষ্ঠান ছিল না, দক্ষিণের গেট খোলা ছিল, সেইখানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই, কারণ মোল্লা মুন্সিরা আইসা আগের থেকে বলছে যেখানে অনুষ্ঠান করলে আমরা এই জায়গা দখল করব, কাজে আজকে শিল্পকলার ভিতরে তেমন কোনো অনুষ্ঠান হয় নাই। শিল্পকলার বাইরে কিছু লোকজন 3টা থেকে রাত্র 9টায় 6 ঘন্টা পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান করেছে, এবং তার 90% লোক ছিল, আমার ধারণা, আমি যদি ভুল না হয়ে থাকি, মাদ্রাসার ছাত্র অথবা এই শ্রেণীর লোকজন, আর গান গাইছে সব। পহেলা বৈশাখ দেখি এটার কোনো নাই, এটাকে পহেলা বৈশাখকে অপমান করার জন্য যত গান আছে সব গান চিৎকার করে গাইছে, এটা পহেলা বৈশাখকে অপমান করার সামিল। মানে এক ধরনের পহেলা বৈশাখকে অপমান করার জন্য দেখছেন না, ওই যে গরু নিয়ে আইছে, জবাই করবো, এই করবো, এই করবো, আমরা এখানে শাহবাগে, এত কিছু, এটা অকল্পনীয়। এবং বাংলাদেশের সরকার নামধারী যে এখন কি বলবো, ইউনূস সাহেবের নেতৃত্বে যারা আছে তারা এটাকে খুব এনজয় করতেছেন। ইউনূস সাহেবের মতো একজন মডার্ন লোক, আমি জানতাম হি ইজ এ মডার্ন পার্সন সারা পৃথিবীব্যাপী, এবং খ্রিস্টান দুনিয়াতেই তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি, সব সেই ইউনূস সাহেবের আমলে। এবং একজন সংস্কৃতি সেবী এবং সংস্কৃতি লিডার ছিল, যিনি আজকে সংস্কৃতির উপদেষ্টা। তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে, এই ধরনের লোকজনকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না, এটা কিন্তু একদিন আসবে। সেই পয়লা সে বলবে, আপনি দেখবেন এই যে ইউটিউবাররা আছে দেশে বিদেশে, আমি তাদেরকে আর কিছু বললাম না, বলবে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, এটা খুব প্ল্যান করে মানুষকে নামানো হয়েছে। এবং এই মানুষগুলো কারা, যারা আগে এর 90% মানুষ কোনোদিন পয়লা বৈশাখে বাধা দেওয়া ছাড়া রাস্তায় নামতো না, তারাই আজকে রাস্তায় নামছে। আর যারা রাস্তায় নামতো, যারা রাস্তায় আসতো, যারা গান গাইতো, যারা আনন্দ করতো, যারা পান্তা খাইতো, যারা সবকিছু করতো, এরা কিন্তু আজকে পহেলা বৈশাখের যারা রিয়েল, যারা ফিলিংস যাদের আছে, অনুভূতি, তারা কেউ মাঠে ছিল বলে আমার মনে হয় না। এই যে অপমান, এই কারণেই বলছি ব্যতিক্রম ধর্মী পয়লা বৈশাখ, এটা মানুষ মনে রাখবে অনেক দিন। হ্যাঁ, তবে যদি ইউনূস সাহেব যদি 500 বছর বাঁচে, তাইলে আমরা তো সব মরে যাব, বা 100 বছরে যদি উনি বাঁচে, আমরা তো সব মরে যাব, আমরা তো দেখে যেতে পারবো না। কিন্তু আমার ধারণা, বাঙালি সংস্কৃতির উপরে এত বড় অপমানজনক আক্রমণ করিয়া ইউনূস সাহেবরা একদম পার পায়া যাবে, তাদের উপরে কোনো প্রশ্ন হবে না, এটা কিন্তু ঠিক না।